ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটা যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটা হাতছাড়া করে ফেলেছেন, সেই সুযোগটি ছিল আপনার জীবনের শেষ সুযোগ। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের শিওর শর্ট এই বইটির তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, সে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হোক, এর প্র্যাকটিস সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা পুরো তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের যে থিওরি ক্লাস, পুরোটা আমরা থিওরি ক্লাস চালিয়েছি এবং সাঁতরা ও অভিনব এই দুটি বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আমরা করেছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে গিয়ে খুঁজে নিও। ওকে, আর আজকে আমরা আজকে থেকে আমরা নতুন টার্গেট নিয়ে এগোচ্ছি, যাতে তোমাদের এই ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর আপাতত 95%-এর ওপরের যেন নম্বরটি পাও। আর প্রত্যেক দিন যে ক্লাসগুলো হবে, একটু তোমরা ক্লাসগুলোর সাথে সাথে একটু প্র্যাকটিস করতেও ভুলবে না। আজকে আমরা এই প্র্যাকটিস সেটের মধ্যে যেগুলো আলোচনা করব সেগুলো নিয়ে শুরু করব। তো তার আগে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য তোমাদেরই জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি, ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে এই শিওর শর্টের প্র্যাকটিস সেট 1 নিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা এটা কমপ্লিট পুরোটা করতে পারবো নি, তো এটা পার্ট 1 পার্ট 2 দুটো পার্টের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। আস্তে আস্তে একটা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো এই শিওর শর্ট বইটি যাদের কাছে রয়েছে খুবই ভালো, বা যাদের কাছে নেই তারাও এই ক্লাসটিকে অবশ্যই করতে পারো, কারণ তোমাদেরই প্র্যাকটিসের মধ্যেই থাকবে। আর এখানে আমরা প্রথমত বিভাগ গ শর্ট কোশ্চেন নিয়ে শুরু করব। যেহেতু তোমাদের এই বইয়ের শেষে শর্ট কোশ্চেনের কেবলমাত্র উত্তরগুলো দেওয়া রয়েছে, আর কোনো উত্তর দেওয়া নেই। তো এই উত্তরগুলো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলোর কিভাবে অ্যান্সারটি এসেছে সেগুলো নিয়ে আমরা দেখে নেব। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন 1.1 বলছে, উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হলো অপশান সি, অবলোহিত রশ্মি। নেক্সট 1.2 বলছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ডি এবং চাপ পি এদের মধ্যে সম্পর্ক কি হয়ে থাকে? তো এটা একে অপরের ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে। নেক্সট বলছে, এনটিপিতে গ্যাসের বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত কত? সেটি অপশান সি, 0.089। নেক্সট বলছে, পদার্থের তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক হবে 1/k। নেক্সট 1.5 বলছে, আলোর প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে, সেটি কম্পাঙ্কটি অপরিবর্তিত থাকে। এরপরে আমরা নেক্সট পরবর্তী স্লাইড নিয়ে আলোচনা করব, যেখানে বলছে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটি কি? এটি হচ্ছে গামা রশ্মি। ওকে, তো পরবর্তী প্রশ্নটি দেখছি আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা ডিটেলসে তোমাদের বুঝিয়ে আলোচনা করে নেব, যেমনটা প্রথমেই তোমাদের বলেছি। 10 ওহম মানের 4টি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সমবায়টির তুল্য রোধ হবে অপশান এ, বি, সি, ডি। 4টে অপশান রয়েছে, কোনটি দেখে নিই। আচ্ছা, প্রশ্নের মধ্যে আমাদের প্রথমত যেটি বলেছে যে 4টি রোধ শ্রেণী সমবায়ের মধ্যে অন্তর্গত রয়েছে,
তো 4টি রোধ আমরা মোটামুটি একটা অঙ্কন করে নিলাম। তো R1, R2, R3 এবং R4 প্রত্যেকটা ওহম বলেছে, মানে প্রত্যেকটা রোধ বলেছে 10 ওহম। 10 ওহম 10 ওহম করে আমরা লিখে দিচ্ছি। ওকে, তাহলে R4 এর মান 10 ওহম, R3 এর মান 10 ওহম, R2 এর মান 10 ওহম এবং R1 এর মান ও 10 ওহম। আচ্ছা, তাহলে আমরা এই শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তার তুল্য রোধ নির্ণয়ের আমরা যে সমীকরণটি জানি, তাহলে এখানে লিখব যে শ্রেণী সমবায়ের সাপেক্ষে তুল্য রোধ ক্যাপিটাল আর সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। তাহলে R1 এর মান কত? 10। R1 এর মান 10 প্লাস R2 এর মান 10 প্লাস R3 এর মান 10 প্লাস R4 এরও মান 10। তাহলে 10 10 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 40। এটা হচ্ছে কার? তুল্য রোধের মান, এত ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি সঠিক উত্তর। তাহলে আমরা এখানে অপশান ডিটি মার্ক করে নিই। নেক্সট বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বা নিয়মটিকে বলা হয়, এটি হচ্ছে অপশান ডি মোটরের নিয়ম। পরবর্তী, প্রতিটি আলফা কণার আধান হলো অপশান সি +2 একক। নেক্সট, কোনটি ক্ষার ধাতু নয়? এই বিএ, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, এটিও এক ধরনের ক্ষার, কিন্তু এটি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, নেক্সট আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। 11 দাগে কি বলছে? মোবাইলটাকে আবার একটু ঘুরিয়ে নাও। বলছে কোন যৌগটির অণুর স্বতন্ত্র অস্তিত্ব নেই? সেটি NaCl। তারপরে বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ড্যাশ ঘটে থাকে, বিজারণ ঘটে। নেক্সট, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার হয় সেটি হচ্ছে লোহা চূর্ণ, মানে Fe চূর্ণ। পরবর্তী, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান অ্যালুমিনিয়াম। আচ্ছা, নেক্সট বলছে 3টি কার্বন। আচ্ছা, এটা একটু আমরা জেনে নেব কিভাবে উত্তরটি এসছে। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন যৌগে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 6, 8, 9, 10। তো কার্বন পরমাণু বলেছে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে অ্যালকিন বলেছে। অ্যালকিনের যৌগের সংকেত হয়ে থাকে, অ্যালকিন যৌগের সংকেত CnH2n। প্রশ্নে বলে দেওয়া হয়েছে 3টি কার্বন পরমাণু, মানে কার্বন সমান 3। তাহলে আমরা এখানে লিখতে পারি n সমান 3। তাহলে n এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 3, আর H 2 × 3। তাহলে আমরা কি পাচ্ছি? H 3 দুগুণে 6। প্রশ্নে বলেছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, মানে H সমান জিজ্ঞাসা চিহ্ন ছিল। তাহলে আমাদের H সমান হয়ে যাবে কত? 6। অতএব হাইড্রোজেন H সমান 6। আমাদের অপশান এ এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা সেখানে অপোজিট, আচ্ছা 1 মিনিট 1 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা মার্ক করে নিলাম অপশান এ। নেক্সট, পরবর্তী আমরা এখন বিভাগ গটা কমপ্লিট করলাম, বিভাগ ঘ নিয়ে শুরু করব।
বিভাগ ঘ 2-এর দাগে 2.1-এ বলছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 মানে ওজোন স্তরকে ভাঙে? এটি হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, যার সংকেত NO। নেক্সট, তাপন মূল্য বা ক্যালোরি মূল্য ব্যবহারের কারণ কি? আমরা নেক্সট এখানে দিয়েছি যে 1 কেজি ভরের কঠিন বা তরল জ্বালানি বা STPতে 1 মিটার কিউব গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে তাপশক্তি উৎপন্ন হয় তার পরিমাপ করতে আমরা এই তাপন মূল্য বা ক্যালোরি মূল্য এককটি ব্যবহার করি। নেক্সট, পরবর্তীতে বলছে 2.3 চাপ পি কে এক্স অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল, যাকে আমরা পিভি বলি, একে ওয়াই অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কীরূপ হবে? এটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে হয়ে থাকবে। এটি আমাদের এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ বরাবর পি এবং ওয়াই অক্ষর বরাবর পিভিকে রাখলে এই এক্স অক্ষ বরাবর সরলরেখা গঠন হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন 2.4 তাপমাত্রা স্থির রেখে আবদ্ধ কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়? আচ্ছা, প্রথমে ছিল চাপ, তারপরে হচ্ছে ঘনত্ব। চাপ এবং ঘনত্ব এদের সম্পর্ক কি? পি সমান ডি, যেটা আমরা আগে একটা শর্ট কোশ্চেন কমপ্লিট করেছি। এই যে চাপ পি সমানুপাতি ডি, মানে পি বাড়লে ডিও বাড়বে, পি কমলে ডিও কমবে, পি যতটা বাড়বে ডি ততটাও বাড়বে। ওকে, ঠিক ওই জিনিসটাই আমরা এখানে করব। এখানে যদি চাপকে 2 গুণ করা হয় তাহলে ডিও হয়ে যাবে 2 গুণ, মানে ঘনত্ব দ্বিগুণ হবে। আমরা এখানে লিখতে পারি ঘনত্বের ঘনত্ব ও দ্বিগুণ হবে। ওকে, নেক্সট, পরবর্তী বলছে আন্তর আণবিক বলের ভিত্তিতে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায়? এটি আমরা নেক্সট এখানে তুলে দিচ্ছি। এই যে অথবা, এটি হচ্ছে 2.4-এর অথবা বলছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তবে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল রয়েছে। এখন পরবর্তীতে যাচ্ছি 2.5। আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু সলিউশনটি আমরা অপোজিট পেজে দেখে নেব। একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত? প্রথমত আমাদের কাজ এই পরিবাহিতাঙ্ক এবং রোধের সম্পর্কটা তোমাদের সামনে তুলে ধরা। পরিবাহিতাঙ্ক আমরা সিগমা দ্বারা চিহ্নিত করি। সিগমা সমান 1/ρ। আমরা এই রো কোথা থেকে পেয়ে থাকি? যে আর রোধ সমান ρ L/A। এখান থেকে রো সমান আমরা যেটি পাচ্ছি RA/L। তো এই রো এর মানটিকে আমরা এখানে পুট করব, তাহলে 1 রোতে হচ্ছে RA/L। আচ্ছা, এই বাই এলটাকে আমরা এখানে না লিখে উপরে তুলে দিচ্ছি এল। তাহলে আমরা সিগমা এবং রোধের সম্পর্ক পেয়ে গেলাম যে সিগমা সমান এল বাই রোধ আর ইন্টু এ। ওকে, আচ্ছা, এগুলো তোমাদের পরীক্ষাতে কিছু করার দরকার নেই, কারণ তোমাদের বোঝানোর জন্য আমি এই সম্পর্কটা এখানে প্রতিস্থাপন করলাম।
আচ্ছা, এই সম্পর্কটা থেকেই আমরা এখানে অ্যান্সারটি নির্ণয় করব। তাহলে এখানে দুটি পরিবাহী বলেছে, আমি এখানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো পরিবাহী ধরি। বলছে একই আকৃতি বিশিষ্ট, মানে দুজনের আকৃতি ইকুয়াল। আচ্ছা, এই আকৃতির মধ্যেই প্রস্থচ্ছেদ রয়েছে এবং দৈর্ঘ্য এল রয়েছে। তাহলে আকৃতির মধ্যে যদি প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্য এই দুটোই থাকে তাহলে এই দুটো একই সমান হবে। ওকে, নেক্সট বলছে পরিবাহিতাঙ্ক সিগমা সমান প্রথমটার জন্য বলেছে 2 এবং দ্বিতীয়টির জন্য বলেছে 3, কারণটা হচ্ছে 2:3 দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে। পরে বলছে পরিবাহীর দুটির তাপীয় রোধের অনুপাত কত। তাপীয় রোধ আর এবং এদিকে আর, এই দুজনের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সিগমা 1, এদিকে হচ্ছে সিগমা 2 দিয়ে দাও, এদিকে R1 এদিকে R2 দিয়ে দাও। এখন আমরা এই যে সমীকরণটি প্রতিস্থাপন করেছিলাম, এখানে সিগমা এর মানটি দেওয়া হয়েছে, তো আর এর মানটিকে যদি আমরা নির্ণয় করি তাহলে আর এর সমীকরণ আসবে এল বাই সিগমা ইন্টু এ। ওকে, তাহলে আমরা এখানে এল এবং এ যেহেতু প্রথম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সমান, তাই আমরা এল বাই এ কে এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি রোধ আর সমান 1 বাই সিগমা। ওকে, আর এখানকার জন্য সিগমা এর মান রয়েছে 2, তাহলে প্রথমটার জন্য R1 এর মান নির্ণয় হলো 1/2। ঠিক একই রকমের R2 এর জন্য নির্ণয় করব 1 বাই সিগমা। আচ্ছা, এটা ওকে, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য সিগমাটি কি হচ্ছে 1 বাই সিগমা এর মান হচ্ছে 3। এখন R1 এর মান পেলাম, R1 এর মানটা যেটা এসছে 1/2, আর এদিকে R2 এর মান হচ্ছে 1/3। এখন এই দুজনের অনুপাত আমরা নির্ণয় করব, যে R1 অনুপাত R2। R1 এর মান হয়েছিল 1/2:2, R2 এর মান হয়েছিল 1/3। এখন এটিকে কোণাকোণি গুণ করলে আমরা পেয়ে যাব, তাহলে কেটে দিই। ওকে, তাহলে কোণাকোণি গুণ করলে 1 গুণিতক 3 করলে 3, এদিকে হচ্ছে 2 এর সঙ্গে 1 গুণি করলে 2, তাহলে আমরা দুটোর অনুপাত পেয়ে গেলাম 3:2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখতে পারি এদের অনুপাত 3:2। ওকে, এখন নেক্সট পরবর্তী প্রশ্ন 2.6 কি বলছে একটু দেখে নিই। বলছে আপতিত রশ্মি গোলীয় দর্পণের ড্যাশ অভিমুখী হলে প্রতিফলিত রশ্মি একই পথ দিয়ে ফিরে যায়। এটি হচ্ছে বক্রতা কেন্দ্র। ওকে, তারপরে বলছে লেন্সের ফোকাস বলতে কী বোঝো। এটি আমরা পরবর্তী পেজে দিয়েছি। আচ্ছা, 1 মিনিট, বোধহয় দেওয়া হয়নি, অ্যাড করে দিচ্ছি এখনই। ওকে, এখানে তাহলে আমরা এই লেন্সের ফোকাস বলতে কী বোঝো এই যে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে চক্ষু লেন্স কী প্রকৃতির এবং এর দ্বারা গঠিত প্রতিবিম্ব সৎ না অসৎ হয়ে থাকে। তো চক্ষু লেন্স কী প্রকৃতির, এটির উত্তর হয়ে যাবে এটি হচ্ছে উত্তল প্রকৃতির হয়ে থাকে, আর এর প্রতিবিম্ব হয় সৎ প্রতিবিম্ব। নেক্সট সত্য মিথ্যাতে বলছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিয়েছে, তার উত্তরটি দিয়েছে, এটা আমরা দেখে নেব এটা সঠিক উত্তর কিনা। ওকে, তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে 5 জুল কার্য করতে হলে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ হয় 2.5। এটা
সঠিক অ্যান্সার কি না সেটা আমরা একটু যাচাই করে নিই। তো আমাদের প্রশ্নের মধ্যে ভি এর মান নির্ণয় করলেই আমরা বুঝে নেব যে এই বাক্যটি সত্য না মিথ্যা। প্রশ্নে আমাদের দুটি বিন্দুর মধ্যে আধান বলেছে 2Q, আধান 2C মানে 2 কুলম। তো আধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, তাহলে কিউ সমান লিখতে পারি 2 কুলম। নেক্সট বলছে 5 জুল কার্য হয়েছে, তাহলে কার্য ডাব্লু সমান 5 জুল। নেক্সট বলেছে এই দুটির মধ্যে বিভব প্রভেদ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন, যেটি আমরা নির্ণয় করব। আর এটির মান দেওয়া রয়েছে 2.5। এটা আমরা দেখে নেব 2.5 সত্য না মিথ্যা। তো আমরা জানি যে সমীকরণটি ব্যবহার করব ভি সমান ডাব্লু বাই কিউ। তো ডাব্লু এর মান 5, কিউ এর মান 2, আর 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 পেয়ে থাকি, আর 2.5 ভোল্ট। তাহলে আমাদের এই বাক্যটি সত্য দেওয়া রয়েছে, আমরা এখানে লিখে দিতে পারি সত্য। ওকে, তাহলে এখানে আমরা লিখে নিই যে এটি সত্য। ওকে, নেক্সট পরবর্তী আমরা দাগের পরবর্তী স্লাইডে কি রয়েছে দেখে নিই। 2.9 এখানে প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে বার্লোর চক্রে এসি, যাকে আমরা পরবর্তী প্রবাহ বলে থাকি, পাঠালে এবং একই সঙ্গে চুম্বকের মেরু দুটিকে উল্টে দিলে চুম্বক ঘূর্ণনের কি পরিবর্তন হবে। এই যে আমাদের বার্লোর চক্রে এসি প্রবাহটি রয়েছে, বার্লো চক্র এসি মানে এসি প্রবাহতে কাজ করে না, এটি হচ্ছে ডিসি প্রবাহে কাজ করে। আর যদি এর মধ্যে এসি প্রবাহ দেওয়া হয়, এসি প্রবাহ দেওয়াকালীন ঘূর্ণন চক্রটি একেবারে বন্ধ থাকবে, তার দুটি মেরু পরিবর্তন করলেও কোনো পরিবর্তন হবে না। তাহলে এটি আমরা লিখতে পারি মিথ্যা। ওকে, আচ্ছা মিথ্যা বলছি, মানে কি পরিবর্তন হবে, মানে ঘূর্ণনটি বন্ধ থাকবে। আগের প্রশ্নটার মতো এখানে মিথ্যা করে দিচ্ছি। ওকে এটি হচ্ছে ঘূর্ণন বন্ধ থাকবে। ওকে, নেক্সট পরবর্তী বলছে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। এই নিউক্লিয় সংযোজন মানে নিউক্লিয়াসের ঘটনা, তাহলে আমরা এটি লিখে নেব যে নিউক্লিয় শক্তি। বা এর উৎস বলেছে, এক কথা আমরা লিখতে পারি নিউক্লিয়াস এর উৎস। তারপরে অথবাতে বলছে দুটি ড্যাশ এর সংযোজনের ফলে একটি হিলিয়াম আইসোটোপ ও একটি নিউট্রন উৎপন্ন হয়। দুটি হাইড্রোজেনের সংযোজনের ফলে এর বিক্রিয়াটা কি লিখে দিচ্ছে একটু ছোট্ট করে। এই যে দুটি হাইড্রোজেন যোগ করা হয়েছে, যার ফলে হিলিয়াম উৎপন্ন হচ্ছে এবং নিউট্রন, এর সাথে সাথে 3.3 মেগাভোল্ট শক্তি উৎপন্ন হয়। তারপরে বলছে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তো একে সাজালে সিএল পি ঋণাত্মক বলেছে, তাই আমরা ছোট থেকে বড় দিয়ে সাজাচ্ছি। এল এমজি এনএ। ওকে, নেক্সট পরবর্তী বলছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল ও কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান, উদাহরণ দাও। এটি হয়ে যাবে যে 17 নম্বর শ্রেণীতে, 17 নম্বর শ্রেণী। আচ্ছা, এখানে গ্যাসীয় আকারে থাকে, একটু ছোট্ট করে লিখে দেয়, গ্যাসীয় আকারে থাকে সিএল, তরল আকারে থাকে বিআর মানে ব্রোমিন, এবং কঠিন আকারে থাকে
আয়োডিন আই। ওকে, এখানে জায়গাটা একটু ছোট ছিল তাই মোটামুটি ছোট করে লিখে দিয়েছি। নেক্সট পরবর্তীর দিকে যাচ্ছি, 13 দাগে বলছে একটি তড়িৎ ঋণাত্মক মৌলের উদাহরণ দাও যা সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার যৌগ গঠনে অংশগ্রহণ করে থাকে। এটি হচ্ছে হাইড্রোজেন। ওকে, তারপরে বলছে F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, যেখানে F সমান বলে দিয়েছে 9। আচ্ছা, এখানে একটা নতুন পেজে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই। F2 লুইস ডট, F2 এর লুইস ডট, F এর ইলেকট্রন বিন্যাস করলে F হচ্ছে 9 নম্বরে অবস্থান করে, F এর ইলেকট্রন বিন্যাস করলে 2 7 হয়। তাহলে আমরা শেষ কক্ষটিকে ধরব। আর তাহলে F দুটো F বলেছে, তাহলে দুটো F নিয়ে নিলাম। 7টি ইলেকট্রন, 2 3 4 5 6, এদিকে একটি 7টি, এদিকেও ঠিক একই রকমের দিয়ে দিলাম 2 4 6 1 7টি। এখন কি করবে, এই একটি ইলেকট্রন মাঝের দিকে একটু এগিয়ে আসবে আর এদিকে একটি ইলেকট্রন এগিয়ে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, এদিকে 2 2 4, এদিকে 6টা থাকলো, এদিকে একটা ইলেকট্রন এগিয়ে এলো, এদিকের F থেকে একটা ইলেকট্রন এগিয়ে যাচ্ছে, আর যেমন 6টা থাকছে। তো এই দুটোকে নিয়ে প্রত্যেকে বন্ধন তৈরি করবে। যেহেতু মানে এই জায়গাতে F এর একটা ইলেকট্রন এসেছে, এটা একটা গঠন তৈরি করেছে, তো এই গঠনের মধ্যে এদিকের F এরও মানে অধিকার রয়েছে এবং উল্টো দিকে যে Fটি রয়েছে তারও অধিকার রয়েছে, তাই দুইজনকে নিয়ে সাইকেল করে নিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটি হচ্ছে F2 এর লুইস ডট। তীরচিহ্ন দিয়ে দিলাম। নেক্সট বলছে Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি পরিবর্তন ঘটে থাকে। তো Cu, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাই -2e দিচ্ছি। নেক্সট Cu2+। ওকে, এরপরে কি বলছে, কোনো ধাতব পদার্থে সিলভার বা রূপোর লেপন দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে। তো সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড, এখানে লিখে দিই সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড। ওকে, যার সংকেত হয়ে থাকে NaAgCN2। ওকে, নেক্সট অথবাতে বলছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার হয়ে থাকে। ক্যাথোডে কার্বন ব্যবহার হয় এবং অ্যানোডে গ্রাফাইট ব্যবহার হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তীতে, তো এখানে 16 দাগের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ বলেছে, এখানে দুটোকে একসঙ্গে মিলিয়ে আমরা দেখে নেব। তো অসওয়াল্ড পদ্ধতির প্রাথমিক বিক্রিয়া হয়ে থাকে, যেটা অ্যামোনিয়া ও বায়ুর অক্সিজেন থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারণ করে এটি হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট বলছে অ্যামোনিয়ার শনাক্তকরণে ব্যবহৃত অন্যতম বিকারকটি হচ্ছে অপশান ডি, যেটা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। তারপর বলছে যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করে সেটি হচ্ছে ক্লোরিন। পরবর্তীতে যাচ্ছি
17তে বলছে মিথেন অণুতে HCH বন্ধনের কোণের মান কত? 108°28'। ওকে, নেক্সট তোমরা এটা 108 নয় 109 করো। ওকে, 109°28'। নেক্সট বলছে এলপিজি এর মধ্যে কোন দুর্গন্ধযুক্ত উপাদানটি মেশানো থাকে যার ফলে আমাদের এলপিজি যদি লিক করে যে গন্ধটি আমরা পেয়ে থাকি? এটা হচ্ছে ইথাইল মারকেপটন। ইথাইল মারকেপটন। নেক্সট বলছে প্রোটিনের মনোমারটির নাম কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। নেক্সট পরবর্তীতে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন আমরা বিভাগ গ নিয়ে শুরু করব। প্রথম কোশ্চেন বলছে বায়োমাস কি? বায়োমাস কি? তো বায়োমাস বা জীবভর বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর। এই জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে অবস্থান করে, যেমন উদ্ভিজ জীবভর, যেমন কাঠ, পাতা, গাছপালা, আগাছা ইত্যাদি, এবং প্রাণীজ জীবভর, যেমন রয়েছে মৃত প্রাণীদেহ, প্রাণীর মলমূত্র ইত্যাদি। এবং উদ্ভিদের এই জীবভরকে সরাসরি জ্বালিয়ে অথবা, যেমন আমরা উদ্ভিদের জীবভর বললাম কাঠ, পাতা, ডালপালা, এইগুলোকে জ্বালিয়ে যে শক্তি আমরা পেয়ে থাকি, যে তাপ শক্তি পাই, সেই তাপ শক্তি সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এটাই হচ্ছে বায়োমাস শক্তি। নেক্সট বলছে মিথেন হাইড্রেট কাকে বলে? মিথেন হাইড্রেট, এই যে মিথেন হাইড্রেট দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, দেখে নিও। ওকে, নেক্সট পরবর্তী আমরা স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা অঙ্ক রয়েছে, এটা একটু সলিউশন আমরা দেখে নিই। কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। গ্যাসের প্রাথমিক উষ্ণতা কত? তো বলছে আবদ্ধ গ্যাসের উষ্ণতা 1° বৃদ্ধি করা হয়। তাহলে আগে একটা নির্দিষ্ট ছিল, যাকে আমরা T1 বলি, ধরি আমাদের T°C আগে ছিল। এখন পরবর্তীতে সেটা T°, তার সঙ্গে 1°C বৃদ্ধি পেয়েছে। ওকে, এটা সেলসিয়াসে আছে, একে আমরা কেলভিনে যাওয়ার জন্য টি এর সঙ্গে 273 যোগ করলাম, এত কেলভিন। নেক্সট T2 এর জন্য একই রকমের T+1 প্লাস 273, এটা আমরা পাচ্ছি কি T+274 কেলভিন। ওকে, তারপরে বলছে গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। তাহলে আগে চাপ P1 ছিল। আচ্ছা, এই 0.4% কথাটির অর্থ হচ্ছে 0.4 100, মানে পার্সেন্টের জন্য 100 দিলাম। এই 100 ছিল, তার সঙ্গে 0.4% বেড়ে গিয়েছে। তাহলে বর্তমানে কত হয়েছে? যে 100.4। ওকে, এই জিনিসটাই আমরা এখানে করব। তাহলে আগে P1 এ ছিল কত? 100, P2-তে 100 প্লাস 0.4, তাহলে আমরা করব এখানে 100.4। এখন আমরা যেটি বের করব যে প্রাথমিক উষ্ণতা কত, মানে প্রাথমিক উষ্ণতা এই T1 এর মান বা এই T এর মানটিকে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটা সমীকরণ জানি, নতুন একটা স্লাইডে করি, যে আমরা জানি T1 বাই T2 সমান P1 বাই P2। আমাদের নির্ণয় করতে হবে
আচ্ছা, আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। T1-এর মান যেটি ছিল যে T প্লাস 273 বাই T2 এর মান ছিল T প্লাস 274 সমান P1 এর মান ছিল 100, P2 এর মান 100.4। এখান থেকে T এর মানটি আমাদের নির্ণয় করতে হবে, তো এটিকে কোণাকোণি গুণ করি। ওকে, এই দিকে গুণ করে আমরা কি পাচ্ছি দেখে নিই। আমরা প্রথমত পেয়ে যাচ্ছি 100.4T প্লাস এই 273-এর সঙ্গে 100.4 গুণ করলে আমরা পাচ্ছি 27,409.2 সমান। এবার এদিকে গুণ করলে 100T প্লাস 27,400, 2000 নয় 27,400, এটা তো আমরা পাচ্ছি। এখন আমরা টিগুলোকে একদিকে নিয়ে চলে আসব, এদিকে 100.4T, এদিকে প্লাস 100T রয়েছে, এদিকে এলে মাইনাস 100T। নেক্সট এদিকে আমরা 27,400 লিখে দিই, আর এদিকে প্লাস 27,409.2 রয়েছে, এটি উল্টো দিকে এলে মাইনাস হয়ে যাবে 27,409.2। এখন আমরা যদি বিয়োগ করি 100.4 থেকে 100 বিয়োগ করলে পাচ্ছি 0.4T সমান এই 27,400 থেকে 27,409.2 বিয়োগ করলে এখানে পাচ্ছি মাইনাস 9.2। ওকে, নেক্সট স্লাইডে বা টিটাকে আমরা রেখে দিলাম, তাহলে মাইনাস 9.2 ছিল, উল্টো দিকে 0.4 এলে ভাগ হয়ে যাবে, এদিকের পয়েন্ট তুললে উপরে 10 আসছে, এদিকের পয়েন্ট তুললে নিচে 10, তো নিচের 10 উপরের 10 কেটে গেল, তাহলে পাচ্ছি মাইনাস 92/4। এই 92কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 23, আর মাইনাস যেমন ছিল তেমন থাকলো। আর এটি আমরা নির্ণয় করতে চেয়েছিলাম যে টি এর মান, এটি হচ্ছে আমরা পেয়ে গেলাম -23, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী অথবাতে কি বলছে একটু দেখে নেব। 760 mmHg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তো আমাদের প্রথমত চাপ বলেছে, চাপ P1 সমান 760 mmHg, তারপরে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটি T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলেছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন, আয়তন V1 সমান 300 সেন্টিমিটার কিউব। আচ্ছা, নেক্সট বলেছে একই চাপ, মানে P1 এর মান একই থাকবে 760 mmHg। ওকে, নেক্সট T2 এর মান কি বলছে? T2 সমান, যেখানে বলছে 546 ডিগ্রি সেলসিয়াস, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমত আমাদের কাজ যেটা ছিল মানগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে, এরপরে এককগুলোকে সেম করা। এটা হচ্ছে mmHgতে রয়েছে, তার সঙ্গে সেন্টিমিটারে আছে, কিন্তু এই ডিগ্রি সেলসিয়াসকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাই আমরা 0-র সঙ্গে 273 যোগ করলাম, যেখানে আমরা পাচ্ছি 273 কেলভিন। ঠিক একই রকমের আমরা এখানেও 546 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব, তো এত কেলভিন, এটা আমরা করলে পাচ্ছি যে 819 এত কেলভিন।
এখন আমরা একটা সমীকরণ পুট করব যে আমরা জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বা আমাদের নির্ণয় করতে হবে এই V2। তাই V2টাকে আমরা অপোজিটে আনবো। V2 সমান আমরা পাচ্ছি P1 V1 ইন্টু T2 বাই P2। ওকে, এবারে আমরা এই মানগুলো এখানে পুট করব। তাহলে এখানে পেয়েছিলাম V2 সমান P1 ছিল, P1 এর মান এখানে দেখে নেব, এই যে 760 mmHg। তাহলে এখানে 760 mmHg ইন্টু V1 রয়েছে, এক মিনিট, ওকে, এই যে V1 এর মান 300 সেন্টিমিটার কিউব। তাহলে 300 ওকে 300 সেন্টিমিটার কিউব ইন্টু, তারপরে আমাদের রয়েছে T2 এর মান কত, 819। তাহলে এখানে করব 819 কেলভিন বাই, নিচে দেওয়া ছিল কি P2 এর মান, আচ্ছা এখানে P2 হবে, এটা হচ্ছে P2 যে 760 mmHg। তাহলে আমরা এখানে করলাম যে 760 mmHg ইন্টু, ওরই সঙ্গে ছিল আর একটা, আচ্ছা এখানে আমরা কিছুটা মিস করে যাচ্ছি, আচ্ছা ওকে, এই যে T1 ছিল, T1টা আমরা এখানে নেওয়া হয়নি। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে P2 আর এদিকে হচ্ছে T1। তাহলে T1 এর মানটা আমরা সেখানে পুট করব 273 কেলভিন ইন্টু 273 কেলভিন। এখন আমরা মানগুলো পুট করলাম। নেক্সট, এখন আমাদের যেটা কাজ, যে এককগুলোকে কেটে নেওয়া, নিচের mmHg উপরের mmHg কেটে গেল, কেলভিন কেটে গেল। এবারে সংখ্যাগুলো কাটব, নিচের 760 উপরের 760 কেটে গেল, এখানে 273 রয়েছে, এই 273কে একেবারে 3 দিয়ে চলে যাবে 819। ওকে, তো এই 300, তাহলে আমরা পাচ্ছি 300, এটা যে সেন্টিমিটার কিউব ছিল, 300 ইন্টু 3 সমান 3 3কে 9, পিঠে 2 শূন্য, আর সেন্টিমিটার কিউব যেটা ছিল এটা আমরা এখানে বসিয়ে দেবো সেন্টিমিটার কিউব। তাহলে এই হয়ে গেল আমাদের V2 মান, এটাই আমাদের চেয়েছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমরা এটুকু কমপ্লিট করলাম। এরপরে তোমাদের প্রথমেই যে রুটিনটি বলেছিলাম সেই রুটিন অনুসারে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। ওকে, আর একটা বিশেষ কথা বলে দিই, এখন আমরা ফাইনালি যে পিডিএফটি পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওই টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পরেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে পিডিএফটি পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।